19 চার ভাই। খুব সাবধানে গোপন পাথরটা সরালেন পিরামিডের সর্দার। বাইরে বের হলেন। তাকে অনুসরণ করছে খিয়ান আর টেমু। তিনজনেরই পরনে কালো আলখাল্লা। পাথরটা বাইরে থেকে ঠিকমতো লাগিয়ে দিল ওরা। অপেক্ষা করছে, এদিক ওদিক দেখছে। নেভু নেভু হয়ে এসেছে সৈন্যদের জ্বালানো আগুন। মাঝে মধ্যে গনগনে হয়ে ওঠা কিছু কয়লা দেখা যায় শুধু। ওগুলোর পাশে বসে আছে একজন মাত্র পাহারাদার। আসলেই ভয় পেয়েছে সৈন্যরা। সবাই গিয়ে ঢুকেছে কুঁড়ে ঘরে। পাহারাদার লোকটা ঘুমায়নি, ঝিমোচ্ছেও না, বারবার এদিক ওদিক দেখছে। টেমো যদি সঙ্গে না থাকতো তাহলেও পিরামিডের ঢাল বেয়ে তাড়াহুড়ো করে নামতে পারত না খিয়ানার সর্দার। কাজটা প্রাণঘাতী হতে পারে। এখন ধীরে সুস্থে নামতে গেলে ওই পাহারাদারের চোখে ধরা পড়ে যেতে পারে ওরা তিনজনই। অথবা এই নিশুতি রাতে ওদের আওয়াজ শুনে ফেলতে পারে লোকটা। তখন সন্দেহ নেই, চিৎকার করে ডেকে তুলবে সে সব সহযোদ্ধাদের। অস্ত্র হাতে নিয়ে সবাই ধেয়ে আসবে এদিকে। তাই পাথরের খাঁজে পা গুজে এক জায়গায় নিশ্চল দাঁড়িয়ে আছে খিয়ানরা। ওদেরকে একটানা বেশ কয়েকদিন অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়েছে পিরামিডের ভিতরে। তাই এখন বুক ভরে টেনে নিচ্ছে রাতের তাজা বাতাস। চোখ তুলে একটু পর পরই তাকাচ্ছে তারাভরা আকাশের দিকে। কি করব এখন? চাপা গলায় জানতে চাইল খিয়ান। এখানেই থাকুন আপনারা, বললেন পিরামিডের সর্দার। আমি আসছি। ঢাল বেয়ে উঠতে শুরু করলেন তিনি। পিরামিডের চূড়ায় হাজির হতে বেশি সময় লাগলো না তার। কিছুক্ষণ পরই শোনা গেল বীভৎস একটা চিৎকার। বীভৎস একটানা চিৎকার। শুনলে মনে হয় মানুষের ক্ষতি করার জন্য যেন হাজির হয়েছে কোনো ভূত বা অপদেবতা। রাতের এই প্রহরে ঘুটঘুটে অন্ধকারে যদি ওই চিৎকার শোনে কেউ, ভয়ে রক্ত জমে যাবে তার। পাহারাদার লোকটা তার পেছনের সমাধিসৌধগুলোতে প্রতিধ্বনিত হতে শুনল ওই চিৎকার। এক লাফে দাঁড়িয়ে গেল সে। লোকটাকে গনগনে কয়লার আলোতেও দেখে বুঝতে অসুবিধা হয় না, দ্বিধায় ভুগছে সে। আরও একবার চিৎকার করে উঠলেন পিরামিডের সর্দার, এবার আগের বারের চেয়েও বীভৎস ভঙ্গিতে। আর দেরি করাটা ঠিক মনে করল না পাহারাদার লোকটা। প্রচণ্ড ভয়ে এক ছুটে গিয়ে হাজির হলো একটা কুঁড়ে ঘরের কাছে। উধাও হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। খিয়ানদের কাছে ফিরে এলেন সর্দার। ফিসফিস করে বললেন, আমাকে অনুসরণ করুন। তাড়াহুড়ো করবেন না এবং কোনো আওয়াজ করবেন না। নামতে শুরু করলো খিয়ানরা। একসময় তিনজনেই নিরাপদে নেমে এলো পিরামিডের পাদদেশে। ডান দিকে ঘুরলেন সর্দার। এমন একটা জায়গা ধরে ছুট লাগালেন যেখানে অন্ধকার বেশ ঘন। কয়েকটা সমাধির দিকে যাচ্ছেন তারা তিনজন। ওগুলোর কাছে পৌঁছেছেন কি পৌঁছাননি। কাছে পিঠেই চিৎকার করে উঠল কে যেন। তার মানে তাদের উপস্থিতি টের পেয়ে গেছে লোকটা। সমাধিগুলোর মাঝখান দিয়ে এঁকে বেঁকে পথ করে নিয়ে ছুটছেন সর্দার। তার পিছনেই আছে খিয়ান আর টেমু। ছোট্ট একটা ধ্বংসপ্রাপ্ত পিরামিডের পেছনে ফাঁকা একটা জায়গায় হাজির হলেন তারা। এখানে 6টা ঘোড়া নিয়ে অপেক্ষা করছেন 4জন আরব। খিয়ান ঘোড়াগুলোর কাছে যেতে না যেতেই দুজন আরব যেন জাপটে ধরলেন ওকে। বলতে গেলে শূন্যে তুলে বসিয়ে দিলেন ঘোড়ার পিঠে। ঘাড় ঘুরিয়ে দেখল খিয়ান। আরেকটা ঘোড়ায় চড়ে বসেছে টেমু। আরবরাও উঠে বসলেন যার যার ঘোড়ার চিনে। আপনার কি হবে? পিরামিডের সর্দারকে জিজ্ঞেস করল খিয়ান। এখানেই থাকতে হবে আমাকে, এটা আমার কর্তব্য। চিন্তার কিছু নেই, কোথায় লুকাতে হবে জানি আমি। লেডি নেফ্রার সঙ্গে যদি দেখা হয় তাকে বলবেন তার আদেশ পালন করেছি। এবার যত দ্রুত সম্ভব ঘোড়া ছোটান, আপনাদের
খবর ইতিমধ্যে পৌঁছে গেছে সৈন্যদের কাছে। এই 4 আরব আমার ভাইয়ের মতো, বিশ্বাস করতে পারেন এদেরকে। বিদায় যুবরাজ। এক দৌড়ে উধাও হয়ে গেলেন সর্দার। ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছোটালো খিয়ানরা। উন্মুক্ত মরুভূমিতে হাজির হতে বেশি সময় লাগলো না ওদের। আরও বাড়ল ঘোড়াগুলোর গতি। সারা রাত ঘোড়া ছোটালো ওরা। যাত্রা বিরতি করলো না একবারের জন্য। ভোরের দিকে থামলো ছোট্ট এক মরু উদ্যানের পাশে। কয়েকটা তাল গাছ আছে এখানে, একটা কুয়াও আছে, আরও আছে পাথরের ছোট বড় বোল্ডার। ওগুলোর আড়ালে আশ্রয় নিল ওরা। দানা পানি খাওয়ালো ঘোড়াগুলোকে। ঘোড়ার পিঠে একটানা বসে থাকতে থাকতে অস্থির হয়ে উঠেছিল খিয়ান। জিন ছেড়ে নেমে একটু হাঁটাচলা করতে পেরে ভালো লাগছে ওর। ঘোড়ায় চড়ার অভ্যাস তেমন একটা নেই টেমুর। ওর অবস্থা খিয়ানের চেয়েও খারাপ। কিছু খেজুর খেয়ে নিল ওরা, তারপর পানি খেলো পেট ভরে। এখনও বিপদ কাটেনি আমাদের, জানিয়ে দিলেন 4 আরবের একজন। সৈন্যরা যদি রাজা আপেপির কাছে গিয়ে বলে ওদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন আপনারা, তাহলে গর্দান যাবে ওদের সবার। তাই ওরা যান বাঁচাতে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ধাওয়া করবে আপনাদেরকে। কথাটা যিনি বলেছেন তার দিকে ভালো মতো তাকালো খিয়ান। তাকেই 4 আরবের নেতা বলে মনে হচ্ছে। বেশ লম্বা তিনি, চেহারায় আভিজাত্য আছে। অন্যদের চেয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন, যেন নিঃশব্দে কাছে যেতে বলছেন খিয়ানকে। লোকটার কাছে গিয়ে দাঁড়ালো খিয়ান। ইশারা ইঙ্গিতের মাধ্যমে লোকটা জানিয়ে দিলেন তিনি ব্রাদারহুড অব দ্য ডনের একজন সদস্য। আপনার নাম কি? জিজ্ঞেস করলো খিয়ান। আপনার সঙ্গে যারা আছেন তাদের নামও জানা দরকার। কে পাঠিয়েছে আপনাদেরকে? কোথায় যাচ্ছি আমরা? লর্ড, আমরা 4 ভাই। আমি বয়সে সবার বড়। আমার নাম অনল। দূরে মাঝখানে যে দাঁড়িয়ে আছে তার নাম পৃথিবী। ওর ডান পাশের জনের নাম পবন, আর বাঁ পাশে যে আছে সে সলিল। আজব নাম তো আপনাদের। মাথা জাকালেন অনল। আমাদের আর কোনো নাম নেই। যা হোক, আমাদেরকে আদেশ দেওয়া হয়েছিল বেদুইনদের ছদ্মবেশে রাজা আপেপির সৈন্যদের কাছে হাজির হতে, ওদের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের অভিনয় করতে। কাজটা করতে গিয়ে দেখা পেয়ে গেলাম পিরামিডের সর্দারের। জানতে পারলাম আপনি এবং লর্ড টেমু আছেন তার সঙ্গে। আমাদের দুজনকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? মিশরের বাইরে, আরও নির্দিষ্ট করে বললে ব্যাবিলনে। আমরা 4 ভাই বাঁচি বা মরি, ব্যাবিলন পর্যন্ত পৌঁছে দিতেই হবে আপনাদের দুজনকে। সেরকমই আদেশ আছে আমাদের উপর। লর্ড, ঘোড়াগুলোর বিশ্রাম নেওয়া হয়ে গেছে, চলুন রওনা দিই আবার। মাথা ঝাঁকিয়ে নিজের ঘোড়ার দিকে এগিয়ে গেল খিয়ান। একটানা এগিয়ে চলেছে ওরা। দুপুরের দিকে সূর্যটা যখন উঠে এসেছিল মাথার ঠিক উপরে, শুধু তখন থেমেছে। আগেরবারের মতোই আশ্রয় নিয়েছে কতগুলো পাথরের আড়ালে। নিজেরা খেয়েছে, ঘোড়াগুলোকে খাইয়েছে। ঘোড়ায় চড়ায় খুব একটা পারদর্শী ছিল না টেমো। দীর্ঘ এই যাত্রায় বেশ কিছু কায়দাকানুন শিখে নিয়েছে। পিরামিডের ভিতরে একটানা অনেক দিন আটকা পড়ে থাকায় একরকমের শারীরিক ও মানসিক জড়তা চলে এসেছিল ওর আর খিয়ানের মধ্যে। মরুভূমির খোলা বাতাসে তা কেটে গেছে অনেকখানি। দুজনে প্রায় আগের মতোই শক্তিশালী হয়ে উঠেছে আবার। একদিন সন্ধ্যায় ছোট্ট একটা জলাশয়ের ধারে বালির একটা ঢিবির কাছে কতগুলো কাঁটা গাছের আড়ালে আশ্রয় নিল ওরা। এখানে এককালে একটা গ্রাম ছিল, খুব সম্ভব বালিঝড়ে ধ্বংস হয়ে গেছে। ওদের পেছনে পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেল একসময়। খিয়ানের দিকে এগিয়ে এলেন অনল। কাঁটা গাছগুলোর আড়ালে থেকে পূব দিকে তাকাতে বললেন ওকে। কথা মতো কাজ করলো খিয়ান। প্রায় 1 লিগ দূরে একটা খাল দেখা যাচ্ছে। ওটা প্রাকৃতিক না কৃত্রিম তা বোঝা যাচ্ছে না এত দূর থেকে।
একটা নদীর অগভীর অংশের সঙ্গে মিলিত হয়েছে খালটা। ওই জায়গা ছাড়িয়ে কিছুটা পেছনে দেখা যাচ্ছে পুরনো আর ধ্বংসপ্রাপ্ত একটা দুর্গ। রোদে শুকানো ইট দিয়ে বানানো হয়েছে দুর্গটা। ওটা ছাড়িয়ে আরেকটু দূরে তাকালে পাথরে ভরা কয়েকটা পাহাড়ের পটভূমিতে চোখে পড়ে সুবিস্তৃত একটা সমতল ভূমি। খিয়ানের পাশে এসে দাঁড়ালেন অনল। লর্ড, ওই যে নদীটা দেখতে পাচ্ছেন, ওটাকে মিশরের চৌহদ্দি বলা হয়। আর সমতল ভূমিটা হচ্ছে আরবের সীমানার শুরু। পাহাড়গুলো ছাড়িয়ে কিছু দূর এগোলে দেখা মিলবে ব্যাবিলনের সেনাবাহিনীর প্রধান সেনাফাঁড়ির। ওখানে যদি পৌঁছাতে পারি আমরা, তাহলে বিপদের সংখ্যা কেটে যাবে অনেকখানি। যদি ভুরু কোঁচকালো খিয়ান, মাথা ঝাঁকালেন অনল। দুর্গটা দখল করে রেখেছে রাজা আপেপির ঘোড়সওয়ার বাহিনীর একদল সৈন্য। বালিতে ওদের ট্র্যাক দেখেছি আমি। আমার অনুমান ওই দলে 50 জনের মতো ঘোড়সওয়ার আছে। লেডি নেফরা পালিয়ে যাওয়ার পর দুর্গটা দখল করেছে ওরা। ওখানেই ঘাঁটি গেড়েছে নিজেদের জন্য। কড়া নজর রেখেছে যাতে আর কেউ মিশর থেকে ব্যাবিলনে পালাতে না পারে। ব্যাবিলনে যাওয়ার অন্য কোনো পথ নেই? না, কারণ আপনি যদি নদীর তীর ধরে এগোন তাহলে হাজির হবেন মোহনায়। তারপরই শুরু হয়েছে গভীর একটা উপসাগর। জাহাজ ছাড়া ওটা পাড়ি দেওয়া সম্ভব না। তাই ওই সেনাফাঁড়িতে হাজির হওয়া বাদে কোনো উপায় নেই আমাদের। তার মানে আমরা আসলে ফাঁদে আটকা পড়ে গেছি, কারণ এখন তো মিশরে ফিরে যাওয়ারও উপায় নেই। না, নেই। পুরো দেশটাতে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে আপনাকে। এখন কি করব তাহলে? আমাদের আমাদের এই দ্রুতগামী ঘোড়াগুলো জন্মেছে আরবে। খেয়াল করেছেন কিনা জানি না, বাড়ির যত কাছে যাচ্ছে ওরা, তত বাড়ছে ওদের চাঞ্চল্য। আমার মনে হয় না নদীর অগভীর অংশটার উপর তেমন নজর রেখেছে দুর্গ দখল করে রাখা ঘোড়সওয়ারেরা, কারণ জায়গাটা অগভীর হলেও যথেষ্ট চওড়া। ওখানে প্রবাহিত হচ্ছে জোরালো চোদ। ওখান দিয়েই আরবে ঢুকে পড়ার ইচ্ছা আছে আমার। চোতের ধাক্কা সামলাতে পারবে ঘোড়াগুলো? পারবে। সমতল ভূমিটা ছাড়িয়ে আমরা যদি হাজির হতে পারি পাহাড়গুলোর কাছে, সংকীর্ণ একটা গিরিপথ পাব, যেখানে একটু কৌশল জানা কেউ দীর্ঘদিন ঠেকিয়ে রাখতে পারবে বড় একটা দলকে। আশা করি ওই ঘোড়সওয়ারদের ঠেকিয়ে রাখার দরকার হবে না আমাদের। তার আগেই পৌঁছে যাব ব্যাবিলনের প্রথম সেনাফাঁড়িতে। তারা 4 ভাই মিলে কি পরিকল্পনা করেছেন তা সংক্ষেপে কিন্তু গুছিয়ে খিয়ানকে বললেন অনল। ইতোমধ্যে টেমো যোগ দিয়েছে খিয়ানদের সঙ্গে। কিভাবে কী করতে হবে তা ওকেও জানালেন অনল। নদীতে নেমে জিন ছেড়ে ঘোড়ার কেশর আঁকড়ে ধরে ওটার পাশাপাশি সাঁতার কাটতে হবে জেনে টেমো বলল, আমি সাঁতরাতে পারি না। অনল বললেন, তাহলে ঘোড়ার গলা আঁকড়ে ধরে অথবা অন্য যে কোনো উপায়ে নদী পার হতেই হবে আপনাকে। কাজ ছাড়া করা যাবে না ঘোড়াটাকে, কারণ অন্য দিকের তীরে পৌঁছানো মাত্র জিনে চড়ে বসে ছুট লাগাতে হবে। সেনা ফাঁড়িতে হাজির হতেই হবে আমাদেরকে, কারণ মিশর থেকে পালানো যে কাউকে সাহায্য করার আদেশ আছে ওদের উপর। আলোচনা আর এগোলো না। খেয়ে নিয়ে শুয়ে পড়ল খিয়ান। সে জানে না আগামীকাল এই সময় কোথায় বিশ্রাম নিতে পারবে, অথবা আর কখনো আদেও বিশ্রাম নিতে পারবে কি না। মরা মানুষের তা দরকার হয় না। ঘুমে দু চোখ বন্ধ হয়ে আসার আগে খিয়ান দেখল ঘোড়াগুলোর পরিচর্যা করছেন ওই 4 আজব ভাই। কাজ করতে করতে গম্ভীর চেহারায় আর নিচু গলায় কথা বলছেন নিজেদের মধ্যে। খিয়ানের পাশেই হাঁটু গেড়ে বসে আছে টেমো, এক মনে প্রার্থনা করছে। হয়তো নদী পার হওয়ার ব্যাপারে সাহায্য চাইছে দেবতাদের কাছে। কতক্ষণ পর বলতে পারবে না খিয়ান। ওর মনে হলো ঘুমিয়ে পড়ার অল্প কিছুক্ষণ পরই ওকে ডেকে তুললেন 4 ভাইয়ের একজন।
জানালেন রওনা দেওয়ার সময় হয়েছে। বালির বিছানা ছেড়ে কাজে লেগে গেল ওরা তারার আলোয়। জিন আর লাগাম পরালো যার যার ঘোড়ায়, তারপর চলে বসলো ওগুলোর পিঠে। আগে আগে যাচ্ছেন চার ভাই, তাদেরকে অনুসরণ করছে খিয়ান আর টেমু। বিনা বাধায় হাজির হতে পারল নদীর কাছে। আকাশে তখন ভোরের আলো ফুটছে। খিয়ান দেখল নদীটা আসলে যথেষ্ট চওড়া। এপারে দাঁড়িয়ে তীর মারলে তা ওপারে পৌঁছবে কিনা সন্দেহ। জোরালো চোদ বইছে নদীতে। শক্তিশালী জলধারা যেন নিরবিচ্ছিন্নভাবে বয়ে চলেছে মোহনার দিকে। মোহনা বরাবর একটানা কিছু দূর এগোনোর পর ডানে বাঁয়ে দুদিকেই সমান চওড়া হয়েছে নদীটা। দূর থেকে দেখলে মদের বোতলের কথা মনে পড়ে। সূর্য ওঠার আগেই হাজির হতে হবে ওপারে, জানিয়ে দিলেন অনল। আরবদের কায়দায় মাথা নিচু করে কি যেন বললেন নিজের ঘোড়ার কানে। সঙ্গে সঙ্গে ছুট লাগালো তার ঘোড়া। এক লাফে গিয়ে পড়ল নদীর পানিতে। তার পিছন পিছন পানিতে নেমে পড়ল খিয়ান। ওর পেছনে গেলেন পৃথিবী, তারপর টেমু, সবশেষে পবন আর সলিল। সাহস হারায়নি একটা ঘোড়াও। ওদের পক্ষে যতটা স্বাভাবিকভাবে সম্ভব এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই সাঁতরাতে শুরু করলো অনলের ঘোড়া। জিন ছেড়ে নেমে পড়লেন তিনি। এক হাতে জিন আরেক হাতে ঘোড়ার কেশর আঁকড়ে ধরে আছেন। নিজের ঘোড়াটা সাঁতরাতে শুরু করেছে টের পাওয়া মাত্র অনলের কায়দা অনুসরণ করল খিয়ান। চোদ শুধু জোরালো না, সারা রাতের ঠান্ডায় প্রায় বরফ শীতল। খিয়ানের মনে হচ্ছে ওর গায়ে যেন পানির ছিটা লাগছে না, বরং কামড় বসিয়ে দিচ্ছে কোনো হিংস্র মাংসাশী। কখনো কখনো চোতের ধাক্কায় ওর মাথা চলে যাচ্ছে পানির নিচে। ঘোড়াগুলো প্রশিক্ষণপ্রাপ্ত, তাই সাহস হারায়নি এখনো। টের পাচ্ছে আর বেশি দূরে নেই ওদের জন্মভূমি, তাই এগিয়ে চলার আগ্রহ আগের মতোই আছে। নদীর ওপারে পৌঁছে গেল ওরা একসময়। এতক্ষণ চোতের বিরুদ্ধে লড়াই করে কাহিল হয়ে গেছে খিয়ান। বলতে গেলে ওর ঘোড়াটাই হিসড়ে টেনে তুলল ওকে তীরে। জিন আঁকড়ে ধরে উঠে বসতে যাচ্ছিল সে। এমন সময় কে যেন চিৎকার করে উঠল, বাঁচাও! চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো খিয়ান। বিপদে পড়েছে টেমুর ঘোড়া, বিপদে পড়েছে টেমু নিজেও। এখনও তীরের কাছে পৌঁছাতে পারেনি ঘোড়াটা। আসলে ঠিকমতো ঝুঁজতে পারছে না শক্তিশালী চোতের বিরুদ্ধে। ওটার জিন আর কেশর ছুটে গেছে টেমুর হাত থেকে। লাগামের একটা প্রান্ত এখনও কোনো রকমে আঁকড়ে ধরে আছে বলে ভেসে যায়নি সে। সাঁতার জানে না বলে রীতিমতো খাবি খাচ্ছে। ওই অবস্থাতেই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল আবার, বাঁচাও! পবন আর সলিলের ঘোড়াও তখন পর্যন্ত হাজির হয়নি তীরে। পানিতে ঝাঁপিয়ে পড়লেন তারা দুজন। চোতের বিরুদ্ধে সাঁতার কেটে হাজির হলেন টেমুর কাছে। যথেষ্ট দক্ষতার সঙ্গে বাঁচালেন ওকে ডুবে মরা থেকে। তারপর কষ্টের শিষ্টে নিয়ে এলেন তীরে। এর আগেই পানি ছেড়ে উঠে পড়েছে টেমুর ঘোড়া। একদিকে দাঁড়িয়ে কাঁপছে অল্প অল্প। টেমুকে একরকম ঠেলে ধাক্কিয়ে ওটার পিঠে চড়িয়ে দিলেন অনল। নিজেও চড়ে বসলেন তার ঘোড়ার পিঠে। একই কাজ করার ইঙ্গিত দিলেন বাকিদেরকে। নদী তীরে এক সারিতে জন্মে আছে কতগুলো কাটা গাছ। ওগুলোর আড়ালে থেকে আবার রওনা হলো খিয়ানরা। কিন্তু কিছু দূর যেতে না যেতেই ওর মনোযোগ আকর্ষণ করে অনল বললেন, শুনতে পাচ্ছেন লর্ড? কান পাতল খিয়ান। ছুটন্ত ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। দুর্ভাগ্য পিছু ছাড়েনি আমাদের, বললেন অনল। পুরোহিত টেমুর চিৎকার শুনে ফেলেছে দুর্গের ঘোড়সওয়ারেরা। তাকে বাঁচাতে গিয়ে সময় নষ্ট হয়েছে আমাদের। সে সুযোগে কাছে চলে এসেছে ওরা। ভেবেছিলাম ভোরের পাতলা কুয়াশায় গা ঢেকে চলে যেতে পারবো অনেক দূর, কিন্তু তাও হলো না। উধাও হয়ে গেছে কুয়াশা। এখন এই গিরিপথের দিকে সোজা ছুট লাগাতে হবে আমাদের। এখন ওই গিরিপথের দিকে সোজা ছুট লাগাতে হবে আমাদেরকে।
রাজা আপেপির ঘোড়সওয়ারেরা যেসব ঘোড়া ব্যবহার করছে সেগুলোর চেয়ে আমাদেরগুলো ভালো, তবে ওদের ঘোড়াগুলো ক্লান্ত না। লর্ড, আজকের পর যদি আর কথা বলার সুযোগ না পাই এবং যদি আপনি পৌঁছাতে পারেন ব্যাবিলনে, লেডি নেফরাকে বলবেন আমাদের উপর যে আদেশ ছিল তা পালন করার যথাসাধ্য চেষ্টা করেছি। ঘোড়ার গতি বাড়ালেন তিনি। বেশ কিছুক্ষণ একটানা চলার পর ঘাড় ঘুরিয়ে তাকালেন। তার দেখা দেখি খিয়ান। সূর্য উঠে গেছে আগেই। এখন আস্তে আস্তে তেজ বাড়ছে রোদের। যে জায়গা দিয়ে নদী পার হয়েছে ওরা, সেখান দিয়ে ওই একই কাজ করার চেষ্টা করছে রাজা আপেপির ঘোড়সওয়ারেরা। রোদ লেগে চকচক করছে ওদের বর্ষার ফলা। কেউ কেউ নদী পার হয়ে ইতিমধ্যেই উঠে পড়েছে এই তীরে। ঘোড়ার গতি বাড়াচ্ছে এখন। বড় জোর আধলিক দূরে আছে ওরা। ধাওয়া করা হচ্ছে খিয়ানদেরকে। ধরা পড়লে নিশ্চিত মৃত্যু। ঘন্টার পর ঘন্টা ধরে ছুটছে খিয়ানদের ঘোড়াগুলো। তারপরেও যেন শেষ হতে চাইছে না সুবিস্তৃত সমতল ভূমি। পাহাড়গুলো যেন এগিয়ে আসছে না মোটেও। ওদের ঘোড়াগুলো যথেষ্ট শক্তিশালী, সমতল ভূমির বেলেমাটির সঙ্গে পরিচিত। তাই পিছু ধাওয়া করে আসা ঘোড়াগুলোর তুলনায় ক্লান্ত হওয়ার পরও ছুটতে পারছে এখনও। নতুন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছে না আপেপির সওয়ারিদের ঘোড়াগুলো, তাই পূর্ণ গতিতে ছুটতে পারছে না। সন্ধ্যা নাগাদ ওই গিরিপথের কাছাকাছি হাজির হতে পারল খিয়ানরা। তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে ওদের ঘোড়াগুলো। মুখ হা করে দম নিচ্ছে। দুদিক থেকে বারবার ভিতরের দিকে দেবে যাচ্ছে ওগুলোর পেট। বেলে মাটিতে দৌড়াতে না পেরে আপেপির ঘোড়সওয়ারিদের অনেক ঘোড়ায় থেমে গেছে। এখন খিয়ানদের পেছনে লেগে আছে শুধু জনাভিষেক সওয়ারি। গিরিপথে শেষ পর্যন্ত হাজির হতে পারল খিয়ানরা। ধাওয়াকারী ঘোড়সওয়ারিদের প্রথমজন তখন মাত্র 50 গজের মতো দূরে আছে। পথটা খুব সরু এখানে। যত এগিয়েছে তত উপরের দিকে উঠেছে আস্তে আস্তে। এখানে দুজন ঘোড়সওয়ার পাশাপাশি চলতে পারবে না। একজনের পেছনে এগোতে হবে আরেকজনকে। বেশ কিছু দূর এগোনোর পর জিনে বসে থাকা অবস্থায় ঘুরলেন অনল। ব্যাবিলনিয়ান ভাষায় চিৎকার করে কি যেন বললেন তার ভাইদের। তার আদেশ শোনা মাত্র জিন ছেড়ে নেমে পড়লেন সলিল। কোমরের খাপ থেকে বের করলেন তলোয়ার। পথ আগলে দাঁড়িয়ে গেলেন। তার ঘোড়াটা তখনও খোঁড়াতে খোঁড়াতে অনুসরণ করছে অন্যগুলোকে। আরও কিছু দূর যাওয়ার পর ঘাড় ঘুরিয়ে তাকালো খিয়ান। 20 থেকে 14তে নেমে এসেছে ধাওয়াকারীদের সংখ্যা। ঝাঁপিয়ে পড়েছে ওরা সলিলের উপর। বীর বিক্রমে লড়াই করছেন তিনি, কিন্তু একা একজনের পক্ষে 14 জনকে সামাল দেওয়া সম্ভব না, এবং সেটা পারলেনও না সলিল। তবে অনেকক্ষণ আগলে রাখতে পারলেন সরু পথটা। ততক্ষণে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পেল খিয়ানরা। 3 জনকে খতম করার পর শত্রুদের হাতে মারা পড়লেন সলিল। বিজয় টের পাচ্ছে ধাওয়াকারীরা। ঘোড়ার গতি বাড়িয়েছে ওরা। খিয়ানদের থেকে ওদের দূরত্ব আরও একবার নেমে এলো 50 গজে। আবার আদেশ দিলেন অনল। এবার জিন ছেড়ে নেমে তলোয়ার হাতে পথ আগলে দাঁড়ালেন পবন। বাঁচার আশা ছেড়ে দিয়েছেন তিনি। তাই নিজের থেমে দাঁড়ানো ঘোড়ার পাছায় জোরে চাপ্পড় মেরে এগিয়ে চলার আদেশ দিলেন ওটাকে। ঘাড় ঘুরিয়ে তাকে একবার দেখল বোবা জন্তুটা। তারপর এগোতে শুরু করলো। 50 গজ বলতে কোনো দূরত্বই না। পবনের সঙ্গে শত্রুপক্ষের লড়াইয়ের আওয়াজ কান এড়ালো না খিয়ানদের কারো। তলোয়ারের সঙ্গে বাড়ি খাচ্ছে তলোয়ার। কখনো পবন নিজের তলোয়ার দিয়ে ঠেকাচ্ছেন শত্রুপক্ষের বর্ষা। তিনি মৃত্যু মুখে লুটিয়ে পড়ার কিছুক্ষণ পর দেখা গেল এগিয়ে আসছে শত্রুপক্ষের 11 জন ঘোড়সওয়ার। এবার ওদের পথ রোধ করে দাঁড়ালেন পৃথিবী। আগের 2 ভাইয়ের তুলনায় আরও দক্ষ লড়াকু তিনি। তার বিরুদ্ধে লড়তে যথেষ্ট বেগ পেতে হলো শত্রুপক্ষের 11 জনকে, এবং লড়াইটা শেষ হতে সময় লাগলো আগের চেয়ে অনেক বেশি।
নিজে মরার আগে 5 ঘোড়সওয়ারকে মারতে সক্ষম হলেন পৃথিবী। এখন ওদের সংখ্যা 6। এগিয়ে আসছে ওরা, বলতে গেলে হাজির হয়ে গেছে খিয়ানদের ঘাড়ের উপর। নিজের তরোয়ার বের করলেন অনল। জিন ছেড়ে নেমে পড়ার আগে খিয়ানকে বললেন, লর্ড, এগিয়ে যান। যে দেবতাদের পূজা করি আমরা, তারা যদি শক্তি দেন আমাকে, নিরাপদে হাজির হতে পারবেন আপনারা সেনাফাঁড়িতে। আশা করি লেডি নেফরার কাছে পৌঁছে দিতে পারবেন আমার মেসেজ। না, প্রতিবাদ করল খিয়ান। এতক্ষণ কিছুই করিনি আমি, এবার দয়া করে শত্রুদের মুখোমুখি দাঁড়াতে দিন আমাকে। টেমু এগিয়ে যাক, আমাদের হয়ে নেফরার কাছে তিনিই পৌঁছে দেবেন মেসেজ। চলে যান লর্ড, চিৎকার করে উঠলেন অনল। এমন কিছু করবেন না যার ফলে মরার পরও অসম্মান বয়ে বেড়াতে হয় আমাকে। এমন কিছু করবেন না যার ফলে লোকে বলে আমরা 4 ভাই শেষ পর্যন্ত রক্ষা করতে পারিনি আপনাকে। চলে যান, নইলে আপনার চোখের সামনে এই তলোয়ার দিয়ে আত্মহত্যা করব। জিন ছেড়ে নেমে পড়লেন তিনি। কিছুক্ষণ পরই শুরু হলো 6 জনের বিরুদ্ধে 1 জনের লড়াই। সিংহের মতো গর্জন করতে করতে লড়ছেন অনল। যতটা না আক্রান্ত হচ্ছেন তার চেয়ে বেশি আক্রমণ করছেন। একাই হয়তো ঠেকিয়ে দিতে পারতেন 6 জনকে, কিন্তু দুর্ভাগ্য, আলগা একটা পাথরে পা পড়ে পিছলে গেলেন তিনি। ভারসাম্য ফিরে পাওয়ার আগেই তার দিকে উড়ে গেল শত্রুদের একটা বর্ষা। বুকটা এফোর ওফর হয়ে গেল তার। হাত থেকে আপনা আপনি ছুটে গেল তরোয়ার। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল তার রণহুঙ্কার। তবে তার আগে স্তব্ধ করে দিতে পেরেছেন 3 শত্রুকে। থেমে দাঁড়ালো খিয়ানের ঘোড়া। আর এগোতে পারছে না ওটা। কাতর হেরেসা বেরিয়ে এলো ওটার গলা দিয়ে। সমানে কাঁপছে বেচারা। এই দৃশ্য দেখে খুশিতে চিৎকার করে উঠল পিছু ধাওয়াকারী 3 শত্রু। জিন ছেড়ে নেমে পড়তে বাধ্য হয়েছে ওরা, কারণ অনেক গুটিয়ে চাপকিয়ে 1 পাও আগে বাড়াতে পারেনি ওদের ঘোড়াগুলোকে। এখন নিজেরাই ছুটে আসছে খিয়ানের দিকে। ঘোড়ার পিঠ থেকে নামলো খিয়ান, ঘুরল, ঠায় দাঁড়িয়ে থেকে দেখছে 3 শত্রুকে। ওরা 3 জনই শক্তিশালী, দেখলেই মনে হয় সৈনিক। ধুলো আর ঘামে নোংরা হয়ে আছে সারা শরীর। একজন আহত, কপাল কেটে গেছে ওর। রক্ত গড়িয়ে নামছে চেহারা দিয়ে। লাল হয়ে আছে ওর রোবের বুকের কাছটা। কিয়ানকে ঘিরে ধরল ওরা 3 জন। যুবরাজ কিয়ান, জীবিত অথবা মৃত, আপনাকে যে কোনোভাবে গ্রেপ্তার করার আদেশ আছে আমাদের উপর। আপনি কি আত্মসমর্পণ করবেন, নাকি আপনাকে হত্যা করব আমরা? জবাব না দিয়ে কোমরের খাপ থেকে তলোয়ার বের করল কিয়ান। জায়গা বদল করার জন্য ছোট্ট একটা লাফ দিল। তরোয়ালটা ডান হাত থেকে ছুঁড়ে দিয়েছে বাঁ হাতের দিকে। ডান হাত এক থাবায় বের করে এনেছে পিঠে ঝোলানো খাটো বর্ষা। ডান হাতে বের করে এনেছে পিঠে ঝোলানো খাটো বর্ষা। ওর পা দুটো মাটি স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে বাঁ হাতে ধরলো নিজের তলোয়ার, আর ডান হাতে প্রচণ্ড জোরে বর্ষাটা ছুঁড়ে মারল রক্তে লাল রোপ পড়া সৈনিকের দিকে। 1 পা সরে যাওয়ারও সুযোগ পেল না লোকটা। তার আগেই ওর বুক ভেদ করে ভিতরে ঢুকে গেল খিয়ানের বর্ষা। মাটিতে লুটিয়ে পড়ল সে, মারা গেছে। খিয়ান আত্মসমর্পণ করবে নাকি ওকে হত্যা করা হবে? একটু আগে কথাটা জিজ্ঞেস করেছিল যে সৈনিক, আগে বাড়ল সে। 2 হাত দিয়ে ধরেছে সে নিজের তলোয়ার। ওই অবস্থাতেই কোপ মারল খিয়ানের মাথা লক্ষ্য করে। ততক্ষণে ডান হাতের তলোয়ার নিয়েছে খিয়ান। আঘাতটা ঠেকালো সে। একটা মুহূর্ত দেরি না করে আগে বাড়ল। ডান পায়ে প্রচণ্ড একটা লাথি মারল শত্রুর বুকে। এই হামলার জন্য প্রস্তুত ছিল না লোকটা। ছিটকে গিয়ে কয়েক হাত দূরে আলগা একটা পাথরের উপর পড়ল। খিয়ানকে শেষ করে দেওয়ার জন্য এগিয়ে এসেছে 3য় সৈনিক। আগের জনের মতো
তলোয়ারের কোপ মারল সে খিয়ানকে নিশানা করে, কিন্তু এবারও আঘাতটা ঠেকাতে পারল খিয়ান। সিরিয়ার যুদ্ধে অংশ নেয়ার সময় অসি চালনার উপর বিশেষ কিছু কৌশল আয়ত্ত করেছিল সে, সেগুলো কাজে লাগাচ্ছে এখন। তলোয়ার দিয়ে বারবার কোপ মারা হচ্ছে ওকে, কখনো নিজের তলোয়ার দিয়ে আঘাত ঠেকাচ্ছে সে, কখনো ঝুঁকে পড়ে এড়িয়ে যাচ্ছে, কখনো আবার লাফিয়ে সরে যাচ্ছে। লাফ দেওয়ার আগে চট করে দেখে নিচ্ছে যেখানে গিয়ে পড়বে সেখানে আলগা পাথর আছে কিনা। অসি লড়াই করতে করতে খুব কাছে চলে আসার সুযোগ দিল সে শত্রুকে। লোকটাকে টের পেতে দিল না এটা আসলে একটা ফাঁদ। আরও একবার ওকে নিশানা করে কোপ মারল লোকটা, আরও একবার সেটা সফলভাবে ঠেকিয়ে দিল খিয়ান। এক মুহূর্ত দেরি না করে কোমরে গুজে রাখা খঞ্জর একটানে বের করলো বাঁ হাতে, শত্রুর গলা নিশানা করে চালিয়ে দিল ওটা। অস্ত্রটা আমূল ঢুকে গেল লোকটার গলায়, আছড়ে পড়ল সে মাটিতে। খিয়ানের লাথি খেয়ে ছিটকে পড়েছিল যে সৈনিক, সে বুঝে গেছে অন্তত অসি লড়াইয়ে জীবনেও পারবে না খিয়ানের সঙ্গে। কূটকৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নিল সে। খিয়ান যখন লড়াই করছে তৃতীয় লোকটার বিরুদ্ধে, তখন চকিতে এগিয়ে গেছে সে বর্শা বুকে নিয়ে মরে পড়ে থাকা লোকটার দিকে। বর্শাটা খুলে নিল সে মৃত লোকটার বুক থেকে, উঠে দাঁড়ালো এক লাফে। কোনো রকমে খিয়ানকে নিশানা করেই ছুঁড়ে মারল বর্শাটা। সে যদি একটু সময় নিয়ে নিশানা করত তাহলে খিয়ানকেও হয়তো বরণ করে নিতে হতো ওর হাতে নিহত দুই শত্রুর ভাগ্য। কিন্তু তাড়াহুড়ো করে ফেলেছে লোকটা, তাই বর্শাটা উড়ে এসে খিয়ানের বুকের বদলে লাগলো ওর বাঁ হাঁটুর কিছুটা উপরে। মাংস কেটে দিয়ে ফলাটা ঢুকে গেল বেশ ভিতরে। টানা কয়েকটা দিন বলতে গেলে শুধু খেজুর আর পানি খেয়ে থাকা, তারপর দীর্ঘ যাত্রা। এমনিতেই দুর্বল হয়ে পড়েছিল খিয়ান। বর্ষাটা ওর পায়ে ঢোকা মাত্র চক্কর দিয়ে উঠল ওর মাথা। তলোয়ারটা আপনা আপনি ছুটে গেল হাত থেকে, পড়ে যাচ্ছিল। হাত বাড়িয়ে গিরিপথের একদিকের দেয়াল ধরে সামলে নিল কোনো রকমে। ঝাপসা হয়ে এসেছিল দৃষ্টি। কয়েক মুহূর্ত পরেই যখন তা স্বাভাবিক হলো তখন তলোয়ারের খোঁজে এদিক ওদিক তাকাতে লাগলো সে, কিন্তু ওকে সে সুযোগ দিল না শত্রু। ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল সে খিয়ানের উপর। রাজা আপেপি ঘোষণা দিয়েছেন খিয়ানকে মৃত অবস্থায় তার কাছে নিয়ে যেতে পারলে যে অর্থ পুরস্কার দেওয়া হবে, জীবিত অবস্থায় যদি নিয়ে যাওয়া হয় তাহলে তা দ্বিগুণ হয়ে যাবে। টাকার লোভে খিয়ানকে খুন করল না ওর উপর ঝাঁপিয়ে পড়া লোকটা। খিয়ানের বুকের উপর চড়ে বসেছে সে, এক হাতে ওর গলা টিপে ধরে আরেক হাতে সমানে ঘুষি মারছে ওকে। দৃষ্টি আবারও ঝাপসা হয়ে এলো খিয়ানের। সেও ঘুষি মারল শত্রুর নাকে মুখে, কিন্তু জোরালো হলো না সেটা। প্রচণ্ড শক্তিতে ওর গলা চেপে ধরেছে লোকটা। চেষ্টা করেও হাতটা সরাতে পারছে না সে। আস্তে আস্তে দম আটকে আসছে ওর। শত্রুকে লক্ষ্য করে দুর্বল ঘুষি মারল আরেকবার, কোনো লাভ হলো না এবারও। হয়তো জ্ঞান হারিয়ে ফেলবে সে কিছুক্ষণের মধ্যেই, ভাবল। হঠাৎ একটা ঘটনা ঘটল। ভোঁতা একটা আওয়াজ শুনতে পেল খিয়ান। পর মুহূর্তে টের পেল ওর গলা চেপে ধরা শত্রুর হাত শিথিল হয়ে আসছে। আস্তে 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 দম নিতে পারছে সে। পর মুহূর্তে আবার শোনা গেল ভোঁতা আওয়াজটা। সঙ্গে সঙ্গে ওর বুক থেকে যেন খসে পড়ে গেল হামলাকারী লোকটা। আর তখনই টেমুকে দেখতে পেল খিয়ান। দু হাতে বেশ বড় আর ভারী একটা পাথর ধরে আছে সে। বিশ্বাস রাখুন, খিয়ানকে তাকাতে দেখে বলল টেমু। বিশ্বাস রাখুন দেবতাদের উপর। উঠে বসল খিয়ান, তাকালো পাশে পড়ে থাকা লোকটার দিকে। ভারী পাথরের উপর্যুপরি এবং প্রচণ্ড আঘাতে ভাঙা ডিমের মতো চুরমার হয়ে গেছে লোকটার খুলি। তারপরও পাথরটা হাত থেকে ছাড়েনি টেমু। এক দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটার দিকে। সে নড়ে উঠতে পাথর দিয়ে আবার বাড়ি মারবে ওর মাথায়।
মরে গেছে বোধ হয়, কিছুক্ষণ পরে বলল সে। থতমত খেয়ে গেছে যেন। কে কবে ভেবেছিল আমার মতো কেউ এভাবে পাথরের বাড়ি মেরে খুন করবে একটা লোককে? অথচ ব্রাদারহুড অব দ্য ডনের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় রক্তপাত না ঘটানোর প্রতিজ্ঞা করেছিলাম। পাথরটা ফেলে দিল হাত থেকে। আপনার তলোয়ার কোথায়? জিজ্ঞেস করলো খিয়ান। মনে হয় নদী পার হওয়ার সময় পড়ে গেছে। বর্ষাটা টেনে বের করতে পারবেন আমার পা থেকে? শুয়ে থাকুন চুপচাপ, চেষ্টা করে দেখি। বর্ষাটা টেনে বের করলো টেমো। প্রচণ্ড ব্যথায় এবং রক্তপাতে জ্ঞান হারিয়ে ফেলল খিয়ান। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে দেখল ব্যাবিলনিয়ান সৈন্যদের উদ্দীপনা এবং চাপদাড়িওয়ালা বেশ কয়েকজন দীর্ঘদেহী সৈন্য ঘিরে ধরেছে ওকে। ওদের একজন মাটিতে বসে পড়ে নিজের কোলে তুলে নিয়েছে খিয়ানের মাথা। লাউয়ের শুকনো খোলস দিয়ে বানানো পাত্র থেকে একটু একটু করে পানি ঢালছে ওর মুখে। আর ভয় নেই লর্ড, খিয়ানকে চোখ মেলতে দেখে বলল লোকটা। আমরা আপনাদের বন্ধু। এখানে লড়াই হচ্ছে টের পেয়ে সেনাফাঁড়ি থেকে ছুটে এসেছি আমরা। তবে এই অবস্থায় দেখতে পাবো আপনাকে ভাবিনি। এখন ফাঁড়িতে নিয়ে যাব আপনাকে। আপনার ক্ষতের চিকিৎসা করা হবে সেখানে। রক্তপাতে কাহিল হয়ে পড়েছে খিয়ান। কিছু বলতে চেয়েও বলতে পারল না। চোখ নামিয়ে দেখল কোনো এক শত্রুর রোব ছিঁড়ে ব্যান্ডেজের মতো করে পেঁচিয়ে দেওয়া হয়েছে ওর আহত পায়ে। প্রয়োজন না থাকার পরও ও তলোয়ারের খোঁজে মাটি হাতড়াতে লাগলো, কিন্তু নিথর হয়ে গেল ওই অবস্থাতেই। জ্ঞান হারিয়েছে আবার। সেনাফাঁড়িতে নিয়ে যাওয়া হলো ওকে। এখানে আহত অবস্থায় অনেক দিন শুয়ে বসে থাকতে বাধ্য হলো সে। পুজ জন্মে গেল বাঁ পায়ের ক্ষতস্থানে। পাটা কেটে বাদ দেবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারলেন না স্থানীয় চিকিৎসক। এবং একদিন আঠিদের বেশ বড় একটা দল সীমান্ত পাড়ি দিয়ে এসে ঘিরে ধরল ফাঁড়িটা। ব্যাপারটা টের পেয়ে আশ্চর্য হয়ে গেল ফাঁড়ির সৈন্যরা। কার টাকা খেয়ে কাজটা করছে ওরা বুঝতে বাকি নেই ওদের। বেবিলনে যাওয়া তো পরের কথা, ফাঁড়ি ছেড়ে বের হওয়ারও উপায় থাকলো না অবরুদ্ধ খিয়ানের। 20 ব্যাবিলন থেকে কুচকাওয়াজ। ব্যাবিলনের রাজপ্রাসাদ যত সুন্দর, নেফরার মন যেন ঠিক ততটাই দুঃখিত। প্রাসাদের ভিতরে দম নিলে সুগন্ধ টের পাওয়া যায়। তারপরও যেন দম আটকে আসে নেফরার। কারণ মাসের পর মাস কোনো খবর নেই খিয়ানের। মাসের পর মাস দেখতে পাচ্ছে না সে মানুষটাকে। প্রস্তুত করা হচ্ছে ব্যাবিলনের সেনাবাহিনীকে। সাম্রাজ্যের সমস্ত সেনা ছাউনি থেকে রাজধানী শহরে জড়ো হয়েছে সৈন্যরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে সাধারণ অনেক মানুষও। এসেছে তীরন্দাজ, রথ চালক, পদাতিক সৈন্য, বর্ষাবাহী সৈন্য আর উট চালকরা। নিয়মিত কুচকাওয়াজ করিয়ে আর রণপ্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করে তোলা হচ্ছে ওদেরকে। এত বড় একটা সেনাবাহিনীর জন্য জোগাড় করা হয়েছে রসদ আর পানি। বেশ বড় একটা অগ্রগামী বাহিনী প্রস্তুত হয়ে গেছে ইতিমধ্যে। যে পথ দিয়ে যাবে সেনাবাহিনী তা ঠিক আছে কি না, নিরাপদ আছে কি না ইত্যাদি তদারক করবে। সৈন্যদের মূল রসদ পরিবহনের দায়িত্ব ওদের উপর। নেফরা ব্যাবিলনে আসার তিন চন্দ্রমাস পর একদিন শহরটার পিতল নির্মিত প্রবেশদ্বার দিয়ে কুচকাওয়াজ করতে করতে বের হয়ে গেল অগ্রগামী দলটা। ইদানিং ব্যাবিলন শহরটা অসহ্য ঠেকছে নেফরার কাছে। এত আড়ম্বর আর জাঁকজমক কখনোই ভালো লাগে না ওর। আজকাল বিষের মতো মনে হচ্ছে। শহরের অধিবাসীরা যে ধর্ম পালন করে তা ওর ধর্ম না। এখানকার সবাই যে দেবতাদের কাছে প্রার্থনা করে তাদের কাছে কিছু চায় না সে। বড় বড় টেরেসওয়ালা মন্দিরগুলোকে বলা হয় ব্যাবিলনের শোভা। সেগুলোতে অহরহ অনুষ্ঠিত হয় ধর্মীয় অনুষ্ঠান।
সেরকম কয়েকটা অনুষ্ঠানে ওকে নিয়েও গেছেন দিটানা, কিন্তু ওসব মন্দিরের কোনো মূর্তির সামনেই মাথা নত করতে পারেনি সে। বারবার মনে পড়ে গেছে সে সাধু রয়ের ছাত্রী, মনে পড়েছে সে ভাতৃসংঘের একজন সদস্যা। রাজদরবারে যখনই যান ডিটানা অথবা সেখান থেকে যখনই বেরিয়ে আসেন, উপস্থিত সবাই চিৎকার করে বলতে থাকে, রাজা চিরজীবী হন। নেফরা নিজেও চায় আরও অনেক দিন বেঁচে থাকুক ওর নানা, কিন্তু সে জানে কোনো মানুষই চিরজীবী হতে পারে না। ওর নানা বয়সে হয়তো সাধু রয়ের সমান কিংবা বেশিও হতে পারেন, হয়তো কিছুদিনের মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে তাকে। তাই ষাঠাঙ্গ পণিপাতে যে মনোবাঞ্ছা প্রকাশ করে রাজদরবারের লোকেরা, তা মেকি বলে মনে হয় নেফরার কাছে। প্রাসাদের ভিতরে নিজেকে কেমন বন্দি বন্দি লাগে ওর। সুন্দর সুন্দর বাগান আছে প্রাসাদের ভিতরে, কিন্তু ওই সৌন্দর্যও মেকি লাগে ওর কাছে। কিছুই ভালো লাগে না ওর। কেমাহো একদিন খেয়াল করলেন, খাওয়া দাওয়া বলতে গেলে ছেড়ে দিয়েছে নেফরা। দিন দিন শুকিয়ে যাচ্ছে সে, কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে ওর চামড়া। আসলে যে বিচ্ছেদ বেদনায় কাতর, রঙিন পৃথিবীও তার কাছে বর্ণহীন। ব্রাদারহুড অব দ্য ডনের কয়েকজন সদস্যের মাধ্যমে খবর পাওয়া গেছে, টেনিস থেকে পালাতে সক্ষম হয়েছে যুবরাজ খিয়ানার পুরোহিত টেমু। মেমফিসে হাজির হয়েছিল ওরা, কিন্তু তারপর আটকা পড়েছিল পিরামিডের ভিতরে। পরে সেখান থেকেও পালিয়ে রওনা হয়ে যায় মিশরের সীমান্তের দিকে, আরবের উদ্দেশ্যে। ওদেরকে সাহায্য করার জন্য ওদের সঙ্গে আছে কয়েকজন বিশ্বস্ত লোক। পরে নতুন খবরও এলো, যা শুনে মন ভেঙে গেল নেফরার। মিশরীয় সীমান্তের কাছে নাকি ধরা পড়েছে খিয়ান আর টেমু। কেউ কেউ বলছে সেখানেই হত্যা করা হয়েছে ওদের দুজনকে। কেউ বলছে ওদেরকে গ্রেপ্তার করে খুব গোপনে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মিশরে। তবে বেশিরভাগের মত আর বেঁচে নেই খিয়ানরা, কারণ ভাতৃসংঘের যে সদস্যরা সাহায্য করেছিলেন ওদেরকে, তাদের লাশ পাওয়া গেছে মিশর আরব সীমান্ত সংলগ্ন একটা সংকীর্ণ গিরিপথে। মিশর আরব সীমান্ত। রোদে শুকানো ইট দিয়ে বানানো দুর্গের ক্যাপ্টেন বেশ চিন্তিত, কি হবে তার, তাই ভাবছেন তিনি। সীমান্তে কড়া নজর রাখার আদেশ ছিল তার উপর। আদেশ ছিল যুবরাজ খিয়ান আর ওর সহচরদের ফাঁদে ফেলার, কিন্তু তার মুঠো থেকে যেন পিচ্ছিল মাছের মতো বেরিয়ে গেছে খিয়ান আর ওই পুরোহিত। শুধু পালিয়েই যায়নি ওরা, ওদের হাতে মারা পড়েছে ক্যাপ্টেনের বেশ কয়েকজন সহযোদ্ধাও। ওই দুজন এখন কোথায় আছে জানেন তিনি। সঙ্গে এখনও যে কজন ঘোরছাওয়ার আছে, তাদেরকে নিয়ে ইচ্ছা করলে ওই সেনাফাঁড়িতে হামলা চালাতে পারেন তিনি। কিন্তু তাতে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি, কারণ তিনি জানেন ফাঁড়িটা যথেষ্ট মজবুতভাবে বানানো। অকস্মাৎ হামলার কথা চিন্তা করে সেখানে সবসময় মজুত করে রাখা হয় রসদ। মিশরের সঙ্গে ব্যাবিলনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রায়ই যুদ্ধ সংঘটিত হয়, কিন্তু ইদানিং যুদ্ধবিরতি চলছে সব জায়গায়। বলা নেই কওয়া নেই, ক্যাপ্টেন যদি হঠাৎ করে হামলা চালান ওই ফাঁড়িতে, তাহলে তার বিরুদ্ধে উস্কানিমূলক আচরণের অভিযোগ করতে পারেন খোদ আপেপি। তখন কি জবাব দেবেন ক্যাপ্টেন? হামলা করার জন্য তো আসলেই আজ পর্যন্ত কোনো ফরমান এসে পৌঁছায়নি তার হাতে। নিজের চামড়া বাঁচাতে শেষ পর্যন্ত একটা উপায় অবশ্য বের করেছেন তিনি। কাঁচা টাকা বিনিয়োগ করে মিশরের সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে জোগাড় করেছেন সাধারণ কিছু আটিকে। তারপর অস্ত্র তুলে দিয়েছেন ওদের হাতে। কি করতে হবে বলে দিয়েছেন লোকগুলোকে, এবং সে অনুযায়ী কাজ করেছে ওরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজের খেয়াল খুশি মতো এই অবরোধ কতদিন চালাতে পারবেন ক্যাপ্টেন? ফাঁড়ির সৈন্যরা প্রশিক্ষিত, গায়ে গতরেও শক্তিশালী।
ওরা যদি কোনো এক রাতে হঠাৎ করে অবরোধ ভাঙার সিদ্ধান্ত নেয়, বিশেষ কিছু কি করতে পারবে আটিরা? বিশেষ কিছু কি আসলেই আশা করা যায় ওদের কাছ থেকে? টাউকে ডেকে পাঠিয়েছে নেফরা। লেডি কেমাহো এসেছেন। মামা খবর শুনেছেন নিশ্চয়। পাথরের মতো হয়ে গেছে নেফরার চেহারা, কণ্ঠ ভেঙে গেছে। খিয়ান মারা গেছে। ওর মারা যাওয়ার খবর নিশ্চিত করে বলতে পারছে না কেউ। আমি যা শুনেছি তা হলো সে হয় মারা গেছে, নয়তো বন্দি হয়েছে। তবে কেউ একজন মারা গেছেন ঠিকই, এবং সে ব্যাপারে পাকা খবর আছে আমার কাছে। কে? মহান সাধু রয়। মাথা নিচু করে চুপ করে বসে থাকলো নেফরা। নিঃশব্দে কাঁদছে। কিছুক্ষণ পর মুখ তুলে নিচু গলায় বলল, কি দরকার ছিল কিয়ানকে টেনিসে ফেরত পাঠানোর? সে যদি আমাদের সঙ্গে ব্যাবিলনে চলে আসতো তাহলেই কি ভালো হতো না? হয়তো হতো, হয়তো হতো না। যুবরাজ খিয়ান যা করেছে স্বেচ্ছায় সজ্ঞানে করেছে। একটা দায়িত্ব ছিল ওর উপর, তা শেষ না করে যদি পালিয়ে চলে আসতো এখানে, ওর দেশের লোকেরাই ওকে কাপুরুষ বলতো সারা জীবন। কিন্তু খিয়ান বেঁচে না থাকলে কোনো কিছুরই দরকার নেই আমার। সে মারা গেলে কোনো সিংহাসনই চাই না আমি। সে মারা গেলে কবর ছাড়া আর কিছু চাই না নিজের জন্য। না চাই প্রতিশোধ নিতে চাই। খিয়ান যদি মরে গিয়ে থাকে আপেপি আর ওর আটিদের শেষ দেখে ছাড়বো আমি। ধুলোর সঙ্গে মিশিয়ে ছাড়বো টেনিসকে। ভাতৃসংঘের একজন সদস্যার মুখে, যার উপাধি দেশ জোড়াদাত্রী, এসব কথা মানায় না। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, হয়েছি। আমার জায়গায় আপনি থাকলেও তাই হতেন। রুকে আমার সামনে আসতে বলুন। লড়াই করার কায়দা কানুন শিখতে চাই ওর কাছ থেকে। হাজির হতে বলুন কামারদেরকে। আমার শরীরের মাপনিক ওরা, যাতে আমার জন্য চমৎকার একটা বর্ণ বানাতে পারে। প্রতিবাদ করেননি টাও, নিঃশব্দে চলে গিয়েছিলেন। রু আর বর্ণ প্রস্তুতকারীদের পাঠিয়ে দিয়েছিলেন নেফরার কাছে। ফলস্বরূপ ব্যাবিলনের রাজপ্রাসাদে অদ্ভুত একটা দৃশ্য দেখা যাচ্ছে আজকাল। কমনীয় কিন্তু চটপটে একটা মেয়ে, রূপার বর্ণ পরিহিত অবস্থায় ঘন্টার পর ঘন্টা ধরে মারামারি করে দৈত্যাকৃতির কালো একটা লোকের বিরুদ্ধে। মেয়েটার মার খেয়ে কখনো কখনো মেকি ব্যথায় চিৎকারও করে ওঠে দৈত্যটা। কাঠের তলোয়ার দিয়ে অসি লড়াই শেখে মেয়েটা ওই লোকের কাছে। মেয়েটা যখন কোপ মারে অবলীলায় ঠেকিয়ে দেয় লোকটা। কখনো হয়তো ঠেকাই না, কারণ জানে ওই আঘাতে কিছুই হবে না ওর। কিন্তু যখন সে নিজে কোপ মারে, সামান্য শক্তি ব্যবহার করে এবং ঠেকানোর সুযোগ দেয় মেয়েটাকে, অথবা শেষ মুহূর্তে তুলে নেয় নিজের তলোয়ার দিয়ে কত রকমভাবে কুপঘাত করা যায় প্রতিপক্ষকে, তা শেখানোর জন্য কখনো সুকৌশলে গুঁতো দেয় মেয়েটার শিরনাস্ত্রে। সামান্য সেই গুঁতোতেই হুড়মুড় করে পড়ে যায় মেয়েটা, কিন্তু অদম্য কোনো ইচ্ছাশক্তির বলে লাফিয়ে উঠে দাঁড়ায়, আবার লড়াই শুরু করে। সত্যি অদম্য ইচ্ছাশক্তি থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পারে। রুর অধীনে প্রশিক্ষণ শুরু করার কয়েক সপ্তাহের মধ্যেই সেরকম এক অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দিল নেফরা। অসি লড়াইয়ে ক্ষিপ্ততায় এখন নেফরার ধারে কাছেও নেই রু। অদ্ভুত কায়দায় বারবার দিক বদল করে কাঠের তলোয়ার দিয়ে আঘাত করতে পারে সে রুকে। কখনো কখনো রুর বুক আর পেটের মাঝখানে এত জোরে গুঁতো দেয় যে সত্যি ব্যথা পায় লোকটা। তলোয়ার ফেলে দিয়ে হাঁপাতে হাঁপাতে তখন ভাবে রু, এই সিংহীর কবল থেকে আপেপিকে রক্ষা করুক ওর দেবতারা। শয়তানটাকে যদি একবার নিজের থাবার মধ্যে ধরতে পারে, এই সিংহী টুকরো টুকরো করে ফেলবে। কখনো কখনো তীর ধনুক
নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে নেফরা। চর্চা করে কিভাবে দ্রুত ও নিখুঁতভাবে তীর মারতে হয়। ক্লান্ত হয়ে গেলেও বিশ্রাম দেয় না নিজেকে। গিয়ে হাজির হয় প্রাসাদের ব্যক্তিগত বৃত্তাকার ক্রীড়াভূমিতে। রথ চালনা শেখে। ওর সঙ্গে তখন যাত্রী হিসেবে থাকে ওর একজন দাসী। এক্ষেত্রে সঙ্গে রাখা যায় না রুকে, কারণ ওর ওজন অনেক বেশি। কেমাহকে যাত্রী হওয়ার আহ্বান জানিয়েছিল নেফরা, কিন্তু তিনি সোজা মানা করে দিয়ে বলেছেন, আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমি যখন মেমফিসের পিরামিডে চড়তে শিখছিলাম তখনও কিন্তু একই কথা বলেছিলেন আপনি।